মাত্র ৫ লাখ টাকার বিনিময়ে নিজের ১৬ বছরের মেয়ে নূরকে বিক্রি করে দিল তারই বাবা। নূর যে বিশ্বাসই করতে পারছিল না, মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে। যে মানুষটাকে সে বাবা বলে ডাকে, যাকে ছোটবেলা থেকে আঁকড়ে ধরে বড় হয়েছে, আজ সেই মানুষটাই তাকে অচেনা এক চুরির কাছে বিক্রি করে দিল। তার বাবার কাছে এক টাকা ছিল জীবনের সবচেয়ে বড় সমাধান। নেশায় আসক্ত কমহীন এই মানুষটি প্রতিদিন ঘরে ফিরে শুধু খাবার চাইতো, কিন্তু আজ ভাত ছিল না। আর আজই নূরের জীবনের সব কিছু ভেঙে গেল। সামান্য সেই ব্যর্থতার শান্তি হিসাবে তাকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হলো। নূর মাটিতে বসে হাউমাউ করে কাঁদছিল। তার চোখের সামনে শুধু অন্ধকার। ২ বছর আগে সে মাকে হারিয়েছে। সেই শূন্যতার পর থেকেই জীবনটা তার কাছে আরও কঠিন হয়ে গেছে। আগে যে ঘরটা ভালোবাসা ভরা ছিল, এখন সেখানে শুধু বোকা, কটু কথা আর অবহেলা। নূরই ছিল পুরো সংসারের ভরসা। লোকের বাড়িতে কাজ করে সে বাবা, ছোট ভাই রিমন আর নিজের জীবন চালাতো। রিমন এখন ক্লাস 6 পড়ে। ভাই স্কুলে ভর্তি করতে পারলেও নিজের পড়াশোনা অনেক আগেই থেমে গেছে। কারণ অভাব। যেখানে প্রতিদিনের ব্যস্ততা, সেখানে স্বপ্নও ধীরে ধীরে মরে যায়। আর সেই ভাঙা জীবনের মধ্যে নূরকে বিক্রি করে দেওয়া হলো। যে ব্যক্তি তাকে কিনেছে সে বিশিষ্ট ব্যবসায়ী আদ্রিক দাওয়ান। নামটা কেমন বেশি সেও জানে, কিন্তু কখনো সামনে থাকা দেখেনি, শুনেছে সে অনেক রাগী। অবশ্য নূর যে স্কুলে পড়াশোনা করত তখন এসেছিল লোকটি, কিন্তু ভয়ে চোখের দেখাও দেখতে পারেনি। আর আজকে থেকেই এই লোকটির কেনা গোলাম হয়ে থাকবে নূর। তবে তিনি নিজের আসেনি, তার হয়ে এসেছে তারই পার্সোনাল সেক্রেটারি জিনাস রহমান। জিসান কাগজপত্র হাতে দাঁড়িয়েছিল। সব কিছু নির্ণয় মাফিক ঠিক থাকলেও তার চোখ কোথাও এক অদ্ভুত অস্থিরত্ব কাজ করছি। সে বুঝতে পারছিল এটা শুধু একটি লেনদেন নয়, এটা এক ভাঙা জীবনের শেষ আশ্রয়টুকুও কেড়ে নেওয়া। নূর তখনও কাঁদছিল, থেমে থেমে শুধু বলছিল, আমি কোথাও যাবো না আব্বা, আমি এই ঘরেই থাকবো। আমারে ভাত দিতে হবে না, খালি একটু থাকতে দাও। কিন্তু তার কথা শোনার মতো কেউ আর ছিল না। বাইরে অপেক্ষা করছিল একটি বিশাল গাড়ি। আর এই বাড়ি থেকে বের হলেই শুরু হতে যাচ্ছিল তার অজানা এক নতুন জীবন। জানা নেই কোথায় নিয়ে যাবে তাকে। শেষ সময়টুকু নূর নিজের ভাইকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলো। যে ভাইয়ের সে ছেড়ে আর কেউ নাই। আজ থেকে এই ভাইটাকে একা রেখে থাকতে হবে নূরকে। নূর টুকরে টুকরে কেঁদে উঠল। হঠাৎ জিসান বাজ্র কণ্ঠে উঠল, ম্যাম প্লিজ চলুন, আমাদের হাতে বেশি সময় নেই, বাস আমাদের জন্য অপেক্ষা করছেন। রিমন দৌড়ে এসে নূরকে শক্ত করে জড়িয়ে ধরল। ছোট ভাইটা আধারে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। বাবু বাবু, ও বাবু তুমি যাইও না, তোমারে ছাড়া আমি কেমনে থাকবো। তুই চইলা গেলে আব্বা আমারে খাইতে দিবে না, মার দিবে, অনেক কষ্ট লাগবে তখন। তোমার লাগে আমারও লইয়া যাও, আমি এই ঘরে থাকবো না। রিমনের কান্না শুনে নূরের বুকটা হু হু করে উঠল। ছোটবেলা থেকে ভাইকে কোলে পিঠ করে মানুষ করেছে সে, আর আজ সে ভাইকে ফেলে তাকে চলে যেতে হবে অজানা কোথাও। সে জানে না আর কোনো দিন প্রাণের টুকরো ভাইকে দেখতে পারবে কি না। নূর কাঁদতে কাঁদতে বলল, ভাই কাঁদিস না, আমি তোরে
একাই লইয়া যামু। আমারে কই লইয়া যাইব? ওটাই তো আমি জানি না। আমার আব্বা যে আমার জন্ম দিয়েছে সেই আমারে বিক্রি কইরা দিয়েছে। তার কাছে আমি এখন প্রাণে হইয়া গেছি। যদি জানতাম নিজের বাপ মাইয়ারে বাইসা টাকা নেবে তাইলে বিষ খাইয়া হইলেও মইরা যাইতাম। জিসান আবারও গভীর গলায় বলল, ম্যাম প্লিজ আসুন। নূর ছলছল চোখে তাকালো জিসানের দিকে। লোকটা তার সঙ্গে ভদ্রতাভাবেই কথা বলছে, কিন্তু সে জানে না মানুষটা আসলে কেমন। ধীরে ধীরে উঠতে দাঁড়ালো নূর। তারপর নিজের ভাইকে শেষবারের মতো বুকের সঙ্গে জড়িয়ে ধরে কপালে চুমু খেলো। মাফ কইরা দিস তো তোর বাবুরে ভাই, তোরে এক কাপ হাইলা যাইতে মন চায় না, কিন্তু যেতেই তো আমার হবেই। যদি কোনো দিন বাইসা থাকি তাহলে তোরে আমি আমার কাছে লইয়া যামু। এই নামস্য রূপী বাপের কাছে রাখমু না। এরপর যে নিজের বাবার সামনে গিয়ে করুণ স্বরে বলল, তোমারে আমি কোনো দিন ক্ষমা করবো না আব্বা, কোনো দিন না। নূর ভাঙা টিনের ছাউনি দেওয়াল ঘর থেকে বেরিয়ে এলো। উনিশা সাওয়াত গাড়ির দিকে এগিয়ে গেল। যেতে সামনে যাচ্ছে তাতেই বুকটা ফেটে যাচ্ছে তার। জিসান গাড়ির দরজা খুলে দিল। নূর শেষবারের মতো রিমনকে বুকে জড়িয়ে ধরে তার মুখ ভর্তি চুমু খেলো। তারপর গাড়ির এগিয়ে বসলো। গাড়ি চলতে শুরু করলো। যতক্ষণ দেখা যায় নূর জানালার ফাঁক দিয়ে ছোট ভাইটার দিকে তাকিয়ে রইল। রিমন বোনটাকে হারিয়ে পাগলের মতো মাটিতে লুটিয়ে কাঁদতে লাগলো, অথচ বাবা নামের পাষাণ মানুষটা একেবারের জন্যও ফিরে তাকালো না। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো এক বিশাল বাড়ির সামনে। জিসান নেমে আবারও দরজা খুলে দিল। নূর ধীরে ধীরে গাড়ি থেকে নামলো। তারপর পরানো ছিল শুধু পুরানো নোংরা একটি থ্রি পিস, ধুলো ময়লা ভরা। সেই অবস্থায় সে জিসানের পেছনে হাঁটতে লাগলো। যত সময় এগোচ্ছে ততই বুকের ভেতর কাঁপুনি বাড়ছে। চারপাশ সব কিছু এত বড়, এত চকচকে, এত অপরিচিত, যেন অনেক এক পৃথিবী। ধীরে ধীরে জিসান তাকে নিয়ে এক বিশাল কক্ষে ঢুকালো। সামনে এসে নূর যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। রুমের ভেতরে ঢুকতেই নূর থমকে দাঁড়ালো। মেঝেতে পড়ে একটি ছেলে লুটিয়ে পড়ে আছে। সে কিছু বুঝে ওঠার আগেই সামনে দাঁড়িয়ে থাকা লোকটি ছেলেটার বুকে একের পর এক ছুরির আঘাত করতে লাগলো। মুহূর্তের মধ্যেই লোকটি শরীরে নিথির হয়ে গেল। চারদিকে রক্ত ছড়িয়ে পড়ল। ছেলেটা যন্ত্রণায় কত রাতে সেখানেই নিঃশেষ নিঃশ্বাস ত্যাগ করলো। দৃশ্যটা দেখেই নূরের পুরো শরীর কাঁপতে লাগলো। বুকের ভেতর ধুকপুক শব্দ যেন আরও জোরে বাজতে লাগলো। তার মানে হচ্ছে যে মানুষ এভাবে আরেকটা মানুষকে কুকুরের মতো ফেলতে পারে, সে কখনো ভালো কেউ হতে পারে না। ধীরে ধীরে লোকটির মুখের দিকে তাকাতেই নূর চমকে উঠল। তার সামনে দাঁড়িয়ে আছে এক সুদর্শন পুরুষ। নিখুঁত মুখখানা, ভয় তীক্ষ্ণ চাহিনী, ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি, যেন এই ভয়ঙ্কর দৃশ্যটাই তাকে আনন্দ দিয়েছে। নূরের শরীর আরও শীতল হয়ে গেল। ঠিক তখনই জিসান নিচু গলায় বলে উঠল, বাস মমকে নিয়ে এসেছিস? সঙ্গে সঙ্গে লোকটি মাথা ঘুরিয়ে নূরের দিকে তাকালো। ধূসর রঙের চোখ দুটো অস্বাভাবিকভাবেই গভীর। সেই চোখ অনন্য করেও কাছে মুগ্ধতা থাকতে পারে, কিন্তু নূরের চোখ ধরা দিল শুধু নির্মমতা আর হিংস্রতা। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা নূরের বুকের ভেতর ভয় আরও বাড়িয়ে দিল। এতক্ষণে সে বুঝতে পারল এই মানুষটি আদ্রিক দেওয়ান। আদ্রিকের ঠোঁটের কোণে ধীরে ধীরে এক রহস্যময় হাসি ফুটে উঠল। তার হাতে হালকা ইশারাতেই একজন লোক এগিয়ে এসে
রক্ত দেহটা সরিয়ে নিয়ে গেল। জিসানও তাদের সঙ্গে চলে গেল। মুহূর্তে জায়গাটা নিস্তব্ধ হয়ে গেল। চারপাশ ফাঁকা হতেই নূর বুক ধড়ফড় করে উঠল। ভয়ে তার হাত পা কাঁপছে, আর আদ্রিয়ান ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। নূর শুকনো ঢোক গেল, এক পা দু পা পিছাতে লাগলো। শেষেমেশে দেওয়ালে পিঠ ঠেকে গেল, আর যার পথ নেই। হঠাৎ আদ্রিক তাদের কোলে তুলে নিল। নূর ভয় পেয়ে তড়িঘড়ি করে শার্ট আঁকড়ে ধরল। আদ্রিক কোনো কথা না বলে তাকে নিয়ে সোজা এক বিশাল কক্ষে ঢুকলো। কক্ষটা রাজপ্রাসাদের মতোই বড় আর সাজানো। সে খুব যত্ন করে নূরকে বিছানায় বসিয়ে দিল। নূর আরেকটু গুটিয়ে গেল। কিছুক্ষণ পর এক লোক মাথা নিচু করে এসে আদ্রিয়ের হাতে একটু পেপার ধরিয়ে দিয়ে চলে গেল। নূর ভীতু মেয়ে নয়, কিন্তু আজ তার বুকের ভেতর ভয় জমে বরফ হয়ে গেছে। সে মনে মনে ঠিক করে ফেলেছে, যেভাবে হোক এখান থেকে পালাবো। ভাইকে নিয়ে অনেক দূরে চলে যাব। টাকা তো সেরাই নেই, তাহলে সে কেন দাসের মতো থাকবে? ঠিক তখনই আদ্রিক তার সামনে এসে নিচু স্বরে আড়ালো, রোড ডেজ, এই পেপারে সাইন করো। নূর চমকে তাকালো। লোকটা এত মিষ্টি গলায় ডাকলো যে মুহূর্তের জন্য ভাইটা কলমে গেল। রোজ, রেড রোজ, তোকে কিছু বলছি। নূর এবার সাহস চঞ্চল করে ঠোঁট ফুলালো। আমি কেন এই কাগজে সাইন করবো? আমি তো আপনার লাইগা থাকবো না। আমি আমার ভাইয়ের লাইগা অনেক দূরে চলে যাব। আব্বা ডোরটা, হ্যাঁ স্যার, আপনার কাছে না আসলে ভাইরে গরম শিক দিয়ে ছেঁক দিবে, তাই আইছি। কিন্তু আমি তোমার আপন লাগে থাকবো না, তাই কেন কাগজে ও সই করবো না। কথা বলে সে মুখ ফিরিয়ে নিল। তার এই অভিমানী মুখ দেখে আদ্রিক হাসি পেয়ে গেল, তবে মুখ গভীর করে আবার বলল, সাইন করতে বলছি তোমায়, করবো না। কি করবেন আপনি? লাস্টবার বলছি সাইন করে দাও। কইলাম না করবো না। আদ্রিক একটু ঝুঁকে ঠান্ডা গলায় বলে উঠল, তোমার ভাইকে যদি ওই কুত্তার বাচ্চার মতো দেখতে না চাও, তাহলে সাইন করে দাও। নূরের চোখ বড় বড় হয়ে গেল। ভাইটা তার পৃথিবীর সব কিছু। সে হঠাৎ কেঁদে উঠল, না না, এমন করবেন না। আমার ভাই আমার সব। আমি আপনার পায়ে ধরি, তাও এমন করেন না। সে পায়ের দিকে ঝুঁকাতে আদ্রিক তাকে থামিয়ে দিল। পাও ধরতে হবে না, শুধু সাইন করো। নূর নাক টেনে বলল, এইটা কিসের কাগজ? আপনি কি আমারে বেচা দেবেন? আগেই কইলাম আমি কিন্তু যাবো না। যে আমারে নিতে আসবে তার চুল টেনে ছেড়ে ফেলবো। আদ্রিক এবার হেসে ফেলল, এসব কিছু না। তোমাকে যে 5 লাখ টাকা দিয়ে কিনে আনলাম, তার চুক্তিপত্র নাও। তাড়াতাড়ি সাইন করেন না, করো, নয়তো কারতাসি। এবার ডর দেহেন লাগবে কেন? বিড়বিড় করতে করতে নূর কাগজে সাইন করে দিল। আদ্রিক কাগজটা হাতে নিয়ে তার দিকে তাকালো, চোখে অদ্ভুত ঝিলিক। আমার যে কাগজে সাইন করে আমি কিন্তু পালাইমু। টাকা আমার বাপ নিয়েছে, আমি কেন থাকবো আপনার লগে? আপনার আমার বাপের লগে থাকেন তো বাপের মধ্যে এমন কিছু নেই যে তাকে আমার কাছে রাখবো। হু, তাহলে আমারে কেন আনলেন? আদ্রিক ঝুঁকে এলো নূরের দিকে, ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে হারালো। তোমার মধ্যে সফল কিছু আছে যার জন্য আমার এই রোড রোজকে লাগবে। আর বলো তো, রোড রোজ বিয়ে করতে হলে কি বলতে হয়? কমনা, তা তো আপনার দাদার। কি তোমার মধ্যে সমসল কিছু আছে যার জন্য আমার এই রোড রোজ এই লাগবে? আর বলো তো, রোড রোজ বিয়ে করতে হলে কি বলতে হয়? কমনা, তাতে আপনার দাদার কি? আদ্রিক দাঁত চেপে নিজের রাগ সামলে নিল।
সে ভেবেছিল মেয়েটা শান্ত শিফটের চুপচাপ স্বভাবের হবে, কিন্তু এখন দেখছে পুরো উল্টো, জেদি, তেজি আর জবাব দিতে অসত্য। সে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, রেড রোজ, ফাজলামো বাদ দিয়ে ডিয়ারেক্ট বলে বিয়ের সময় কি বলতে হয়। নূর চোখ পাকিয়ে তাকালো। সে নিজের ভয় পাওয়ার বদলে যেন আদ্রিককে ভয় দেখাচ্ছে। কেন কমু আপনারে, আপনি কেট সঙ্গে সঙ্গে আদ্রিক গর্জে উঠল, জিসান এই জিসানের বাচ্চা, তাড়াতাড়ি রুমে আয়। মুহূর্তের মধ্যেই জিসান ছুটে এসে হাজির। যে বস কিছু বলছেন? আদ্রিক পা থেকে জুতা খুলে তার দিকে ছুঁড়ে মারল। জিসান কোনো মতে সরে গেল। শাওয়ার নাতি, তোকে বলেছি না বাড়িতে আমাকে যা বলছিস এখানে তো তাই বলি। তোর বাসগিরি তোর পেছন দিয়ে ভরবে। জিসান লিপ্ত মুখে বলে উঠল, কিন্তু ভাই তুমি তো বসগিরি পেছনে দিয়ে ভেতরে পাবে না। কারণ সাথে নূর খিলখিল করে হেসে উঠল। তার হাসির শব্দ আদ্রিক ঘাড় ঘুরিয়ে তাকালো। মেয়ের হাসিতে সেই বর্বরই মুগ্ধ আওয়াজ অতি বিরক্তিকর হলো না। সে পলক তাকিয়ে রইল। ঠিক তখনই জিসান হালকা ধাক্কা দিল। ভাই চোখ দিয়ে গিলে খাবে নাকি ভাবিকে? আদ্রিক চমকে উঠল। তারপর মুচকি হেসে বিড়বিড় করলো, যেন ডেসডার্স মেয়ে, একে চট করতে গেল আমার 14 গোষ্ঠী উদ্ধার করবে। ভাই কথা বলছো না কেন? আর এত তাড়াতাড়ি ডাকছো বা কেন? আদ্রিক গভীর গলায় উত্তর দিল, রোজ কে কবুল বলতে বল। নূর যেন আকাশ থেকে পড়ল। কি কবুল? আমি কেন কবুল কমু? আমি কবুল কমু না। আদ্রিক চোখ দুটো সুর করে ঠোঁট বাঁকা হাসি টেনে নিল। আলহামদুলিল্লাহ। রোজ কালমা তাইবা বলতে পারো? আপনার মতো আমি খাম্বা নাকি? পারবো না কেন? তাহলে বলো শুনি। নূর মধুর সুরে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদ্রিক সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়ালো। ঠোঁটের কোণে এখন বিশ্বের জয়ে হাসি লেগে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বিয়ে ডান। জিসান মিষ্টি দিয়ে সবাইকে। নূর লাফিয়ে উঠল, কি বিয়া হয়েছে মানে? আমি তো কিছু কইলাম না। কথা শেষ হওয়ার আগেই আদ্রিক তার কোমর জড়িয়ে নিজের দিকে টেনে নিল। নূর নিঃশ্বাস আটকে গেল। আদ্রিক তার থুতনিতে ছোট চুমু একে ফিসফিস করে আড়ালো। সব বলছো জান, আজ থেকে তুমি শুধু আদ্রিক দেওয়ানের নাম বাধা, আদ্রিক আহ্লাদি বউ তুমি। জিসান মিষ্টি মিষ্টি হেসে হেসে ভ্রু জাগালো কুঁচকিয়ে বলে উঠল, ভাই আমি কিন্তু এখন আছি। কথাটা শুনে আদ্রিকের মধ্যে তার কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে যেন নিজের এক আলাদা জায়গাতে দাঁড়িয়ে আছে, যেন যেখানে আছে শুধু নূর, তার স্থির দৃষ্টি স্থির গভীর, আর সেই দৃষ্টি ভারে নূর বুকটা কেমন যেন ধুক করে উঠেছে। আদ্রিক ধীরে ধীরে মুখ ঘুরিয়ে জেসানের দিকে তাকালো। চোখ বিরক্তর ছাপ সম্পুষ্ট। সে হেয়ার তোর জন্য কি বউ ধার করছে? কাছে যাবে নাকি? সর এখান থেকে, থাক বাকি রোমান্স বাসায় গিয়ে করব। ফার্স্ট কার বের করে এখনই বাসায় যাব আমরা। আমার রোজ স্বপ্ন ঘর। কথাগুলো আদেশের মতো ছুঁয়ে এলো। নূর এতক্ষণে চুপ করে দাঁড়িয়েছিল, কিন্তু এবার আর পারল না। তার ভেতরের সব ভয়, দ্বিধা, রাগ সব একসাথে বিস্ফোরিত হয়ে উঠল। বাড়ি যামু মানে? এইটা কার বাড়ি? আমি আপনার লগে আর কোনো হানে যামু না। তার চোখ অশ্রু চিকচিক করছিল, কিন্তু সে মাথা নিচু করল না।
আদ্রিক ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল, প্রতিটি খপ্পে যেন নীরব চুপ বদলাতে লাগলো চারপাশে। নূর পিছু হাঁটতে চাইল না, দাঁড়িয়ে রইল ঠিক জায়গায়। আদ্রিককে তার একদম সামনে এসে থামালো। দুজনের মাঝখানে দূরত্ব বলতে গেলে নেই। তার চোখ সেই দুষ্টুমি ঝিকঝিক কাটা আবারও ফুটে উঠল। বিয়ে যখন করেছি তখন বউকে তো সাথে যেতেই হবে, তাই না? নূর কটক মেজে বললে উঠল, আমি এই বিয়ে মানি না। আপনি কইলেই হইল নাকি? আমি কবুল করি নাই। এই জেদ, এই অবদ্ধা কেমন যেন আনন্দ ডেট তুলে আদ্রিকের ভেতরে। তার ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। পাশেই দাঁড়িয়ে থাকা জিসান ডপ করে তাকিয়ে আছে, যেন সিনেমার দৃশ্য দেখছে। ঠিক তখনই কোনো পূর্বাভাস ছাড়াই আদ্রিক হঠাৎ ঝুঁকে এসে নূরের গালে টপ করে দুটো চুমু বসিয়ে দিল। নূর জমে গেল, তার শরীরের যে মুহূর্তের জন্য অবশ হয়ে গেল। আদ্রিক তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে আড়ালো, বিয়ে মানতে হবে না জান, কোলে বাচ্চা কাচ্চা ধরিয়ে দেব, সেটা মানলেই চলবে। আমি আবার বাচ্চা কাচ্চা দিতে একপাট আছি, বছরে 2-1 জন আসতেই থাকবে। জাস্ট এবার সুযোগ দিয়ে রাখো, দেখো। নেশা করব না, পাক্কা প্রমিস। নূর হা করে তাকিয়ে রইল। এ কেমন মানুষ, এমন নির্লজ্জ বেহায়া কথা কেউ এভাবে বলে? তার মনে পড়ে গেল এলাকার কয়েকটা বোকাটে কথা, যাদের সে একদিন নিজের হাতে এমন দেখা দিয়েছিল যে তারা আর কোনো তার দিকে তাকানোর সাহস পায়নি। কিন্তু এই মানুষটা সে সম্পূর্ণ আলাদা। জিসান তখনও দাঁড়িয়ে আছে। সে হেসে খোঁচা দিল, ভাই তুমি কই জানকে বাচ্চা দিচ্ছ না? মানে একরোপাল্ট বলতে তো তাই। আদ্রিক ধীরে ধীরে তার দিকে তাকালো, সেই দৃষ্টি রক্তচক্ষুর মতো। জিসান এক মুহূর্তে শুকনো ঢোক গিলে নিল। আমি কিছু বলিনি, আমি গেলাম বলে সে সেখান থেকে কেটে পড়ল। আদ্রিক এবার একদম শান্ত দ্রুত গলায় বলল, রোজ আমার সাথে চলো। নূর মাথা নাড়ালো, কইলাম না কোনাহানে যাব না আপনার লগে। আপনি খারাপ মানুষ, আপনি মানুষ খুন করেন, তারপরেও আপনার মন গলে না। একটা মানুষ খুন কইরা এখন আবার আমার লগে মিষ্টি কইরা কথা কেন? কথা শেষ হওয়ার আগেই আদ্রিক হঠাৎ তাকে পাজা কোলে তুলে নিল। নূর চমকে উঠল, কিন্তু এবার সে চিৎকার করল না, বরং বিময়ে তাকিয়ে রইল তার দিকে। দরজা পেছিয়ে বের হতে হতে আদ্রিক হালকা হেসে বলল, কোলে উঠতে মন চাচ্ছে সেটা ডিক্রেট বললেই হয়, শুধু হেনে স্টেক সাজে কেন? নূর যেন আকাশের অষ্টম তলা থেকে নিচে পড়ে গেল। এই লোকটার সাথে কথা বলা কোনো লাভ নেই। গাড়ির সামনে এনে তাকে নামিয়ে দিতে সে এদিক ওদিক তাকালো, মাথায় দুষ্ট বুদ্ধি এলো। সে বারবারই ভেবেচিন্তে কাজ করে, সেই জন্য আজও তার ব্যতিক্রম হলো না। আদ্রিক অনেক মানুষত্ব হতেই 1 সেকেন্ডও দেরি করলো না। নূর হঠাৎ সুযোগ বুঝে সে বিপরীতের দিকে দৌড়ে দিল। সব কিছু এত দ্রুত ঘটলো যে আদ্রিক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর দৌড়াতে শুরু করলো তার পিছু। রোজ দাঁড়াও বলছি, এভাবে দৌড়িও না, সামনে কার আছে। কিন্তু নূর কিছুই শুনল না। তার মাথায় তখন একটাই চিন্তা, পালাতে হবে, যেভাবে হোক তাকে পালাতে হবে। সে আরও জোরে দৌড়াতে লাগলো, পেছনে আদ্রিকের ডাকতে তার দিকে এগিয়ে এসে সে তবুও নূর থামলো না। রোজ প্লিজ থেমে যাও, তোমায় কিছু করব না, সত্যি বলছি। আদ্রিকের কণ্ঠ অদ্ভুত এক অনুরোধ ছিল।
কিন্তু নূরের কান তা পৌঁছালো না। তার কানে শুধু বাজছিল নিজের আতঙ্ক, নিজের বাসার তাড়ানো। নূর দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে বলল, আপনারে কইলাম না আমি আপনার লগে থাকমু না, তাই কান আমারে ধরবার আহেন, আমি যামু না আপনার লাগে। রাত তখন গভীর, চারপাশে নিঃশব্দ। হঠাৎই তার পা পিছনে গেল। ধূপ করে রাস্তায় পড়ে গেল নূর। তার শরীরটা যেন একসাথে ভেঙে পড়ল। হাঁটু আর পায়ের চামড়া সরে গেল মুহূর্তেই। ব্যথায় কুঁকড়ে উঠল, চোখ মুখ শক্ত করে ফেলল সে। রোজ আদ্রিক বিদ্যুতের গতিতে ছুটে এসে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। মুখ সেই ভয়ঙ্কর মানুষটার কোনো চিহ্ন নেই, বরং এক অদ্ভুত অস্থিরতা। সে তাড়াহুড়ো করে নূরের জামা একটু তুলে দেখে পা ছেড়ে গেছে, জায়গায় জায়গায় রক্ত বেরোচ্ছে। দৃশ্যটা দেখে আদ্রিকের মুখের রং পাল্টে গেল, তার গলা কেঁপে উঠল। বলছিলাম না দৌড়াতে, তুমি শুনলে না? দেখো কতটা ব্যথা পেয়েছো, খুব কষ্ট হচ্ছে তাই না? নূর ছলছল চোখে তার দিকে তাকিয়ে রইল। এই মানুষটাই কি সেই মানুষ যে কিছু আগে কারো জীবন নিতে দ্বিধা করেনি? তাহলে এখন তার এই অস্থিরতা, এটা কি সত্যি নাকি এটাও কোনো অভিনয়? ভাবনাগুলো এলোমেলো হয়ে গেল। হঠাৎই নূর ঝটকা মেরে তার হাত সরিয়ে দিয়ে, ছোঁবে না আমায়, আমি থাকবো না আপনার লগে, আমি ভাইয়ের কাছে যাবো। আমার ভাইয়ের কাছে। কথা শেষ হতেই সে টুকরে কেঁদে উঠল। আদ্রিক ধমকে গেল। মেয়েটা কান্না যেন তার বুকের ভেতর কোথাও গিয়ে আঘাত করল। অদ্ভুত এক অনুভূতি, যা সে আগে কখনো অনুভব করেনি। সে ধীরে ধীরে একটু দূরে সরে গিয়ে নরম গলায় বলল, ওকে ওকে, চাট করবো না তোমায়, কিন্তু এভাবে কেঁদো না প্লিজ। বউ হয়ে না তুমি আমার। নতুন বউ কি শ্বশুর বাড়ির বাদ দিয়ে নিজের ভাইয়ের কাছে যেতে চায়? আমি যাবো ভাইয়ের কাছে, আমি থাকবো না আপনার লগে। ওকে ফাইন, নিয়ে যাব তোমার ভাইয়ের কাছে, কিন্তু এখন রাত অনেক হয়েছে, এই অবস্থায় তুমি কোথাও যেতে পারবে না। আগে আমার সাথে বাসায় চলো, তারপর কাল তোমায় নিয়ে যাব। নূর চুপ করে গেল। সে চারপাশে তাকে, নিস্তব্ধ রাত, ফাঁক রাস্তায়, অচেনা জায়গায়, সব কিছু মিলিয়ে তার ভয় আরও বেড়ে গেল। অবশেষে অনিচ্ছা সত্ত্বেও মাথা নেড়ে রাজি হলো। ধীরে ধীরে উঠে দাঁড়াতে গিয়ে পায়ের ব্যথা কাঁপতে উঠল। ঠিক তখনই একটা গাড়ি এসে থামলো তাদের সামনে। জিসান নেমে দরজা খুলে দিল। আদ্রিক আর দেরি করল না, নূরকে কোলে তুলে নিল। নূর কিছু বলতে গিয়েও থেমে গেল, শরীরটা ক্লান্ত। গাড়িতে বসিয়ে দিতেই নূর এক কোণে গুটিসুটি হয়ে বসে পড়ল। আদ্রিকও পাশে বসলো, তবে ইচ্ছা করে একটু দূরত্ব রাখলো। সে বুঝতে পারছে এই মেয়েটা এখনো খুব ছোট, খুব সরল, তাই এ ভয়, এই কান্না সব সত্যি। তাই সে চালন না তাকে আর কষ্ট দিতে। গাড়িতে করে শুরু করলো। নূর জানালার বাইরে তাকিয়ে রইল। অন্ধকারে ঢাকা শহর যে তার নিজের জীবনের মতো অচেনা, নিশ্চিন্ত। সে কোনো দিন এমন জীবন চায়নি। সে শুধু চেয়েছিল দুবেলা পেটের ভেতরের ভাত আর ছোট ভাই রিমনকে নিয়ে ছোট একটা সুখের ঘর। কিন্তু আজ তাদের দুজনের পথ আলাদা হয়ে গেছে। হঠাৎ গাড়ি থামার শব্দ আর ভাবনা ভাঙল। চোখ তুলে দেখে এক বিশাল দেওয়ানো সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। আদ্রিক নেমে এসে দরজা খুলে হাত বাড়িয়ে দিল, নামো। নূর এবার তার দিকে তাকালো, তারপর কোনো উত্তর না দিয়ে নিজে নেমে গেল। আদ্রিক হালকা হেসে ফেলল। এটুকু মেয়ের এত জেদ, কিন্তু ভালো লাগছে। সে সামনে হাঁটতে লাগলো।
নূর পেছনে পেছনে এগোতে লাগলো। মাঝে মাঝে আদ্রিক পেছনে ফিরে তাকাচ্ছিল মেয়েটা ঠিক আছে কিনা দেখার জন্য। এতে নূর বিরক্ত হয়ে থেমে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলল, এই খাটাস লোক বারবার আমাদেরকে তাকান কেন? আমি কি পালাইয়া গেছি নাকি? আদ্রিক ঠোঁট বাঁকিয়ে বলল, তোমাকে নিয়ে ভরসা নেই। মাঝরাতে যখন দৌড়ে পালাতে চেয়েছিলে, এখন পালাবে না তার গ্যারান্টি কি? নূর মুখ ভেংসি কাটালো। তারপর নূর কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চারপাশটাও আসে না, অস্থিরকার। তারপর ধীরে ধীরে গুটিসুটি পায়ে সামনে এগোতে লাগলো। আদ্রিক এগোতে যাচ্ছিল সামনে, আর সে কিছুটা দূরে রেখে পেছনে পেছনে চলছিল। তারা মূল্য দরজার সামনে পেছোতেই দরজাটা আপনি খুলে গেল। এই বিশাল বাড়ির প্রতিটা জিনিসই নূরের কাছে অদ্ভুত লাগছিল, যেন সব কিছুই তার জীবনের বাইরে। অন্য একজন জাগতের ঠিক তখনই একজন মধ্যবয়সী মহিলা দ্রুত এগিয়ে এসে তাদের পথে আটকে দাঁড়ালো। মুখে রাগ, চোখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। তিনি বাজ খাই কণ্ঠ বলে উঠলেন, এখন তোদের আসার সময় হলো। রাত কত হয়ে দেখেছিস? সারাদিন বাইরে থাকিস কিভাবে বলতো? আদ্রিয়ান হালকা হেসে ফেলল। ফুপি, একটু রিল্যাক্স হও প্লিজ। তোমাকে না কতবার বলছি আমাদের জন্য ওয়েট করবে না, তবুও বসে থাকো না। কি করব বলো? তোদের না দেখেই আমি কিভাবে ঘুমাই? এর মধ্যে আদ্রিক আর জিসান দুজনেই ভেতরে ঢুকে একসাথে মহিলাটিকে জড়িয়ে ধরল। এই মহিলাই জেসমিন খাতুন, আদ্রিকের ফুপ্পি, আর জিসান তার একমাত্র ছেলে। এই বাড়িতে তারা সবাই একসাথে থাকে। আদ্রিক মা বাবা অনেক আগেই মারা গেছেন। ছোট বয়স থেকে সে ইতিম। তাকে আর তার ছোট বোন আরিশকে মানুষ করেছে এই ফুপ্পি। মায়ের মতো আগলে রাখে এই বাড়ির বাকি সদস্যরা। দাদা রাশেদ দেওয়ান, দাদি রোজিনা দেওয়ান, আর আদ্রিকের ছোট বোন আশিস। এখন এরাই তার আপনজন। হাসি ঠাট্টার মাঝে হঠাৎ জেসমিন খাতুনের চোখে চলে গেল সদস্য দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে আছে নূর, ছোট করে যাওয়া শরীর, চোখ ভয়, ঠিক যেমন একটা ভেজা পাখি অস্ত্রর যোগ্য দাঁড়িয়ে আছে। তার পরানো পুরনো ময়লা থ্রি-পিস এই বিশাল অভিজাত বাড়ির সাথে একেবারেই বেমানান। জেসমিন খাতুন একেবারে আদ্রিকের দিকে তাকালো, আবার জিসানের দিকে। ভ্রু কুঁচকে গেল তার। মেয়েটাকে কে কোথায় থেকে এলো? কেন এভাবে দাঁড়িয়ে আছে? প্রশ্নগুলো চোখে স্পষ্ট হয়ে উঠল। আদ্রিক তখন মুচকি হেসে সামনে এগিয়ে গেল। সে হাত বাড়িয়ে নূরের দিকে এগোলো। নূর একটু স্তব্ধ করলো। সে পর্যন্ত তার হাতে ধরল না, তবুও আদ্র ধীরে তাকে ভেতরে নিয়ে এলো। তারপর জেসমিন খাতুনের সামনে দাঁড় করিয়ে দিয়ে ঠোঁট সেই অপরিচিত বাঁকা হাসি টেনে বলল, ফুপি, এই হচ্ছে দাওয়ান, চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন।